আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজকে সারাদিন নানা ধরনের ঘটনা প্রবাহ আমরা লক্ষ্য করেছি। রাজনৈতিক ঘটনা আছে, অরাজনৈতিক ঘটনা আছে। এই সব কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক, কলামিস্ট, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডেইজ ইভেন্টসে আসলে আজকেই আপনাকে প্রথম আমাদের পাওয়া। আজকে নানান ধরনের ঘটনাই আছে। আমরা যদি একেবারে সর্বোচ্চ পর্যায়ের ঘটনাটি দিয়ে শুরু করি, কিছুক্ষণ আগেই আমাদের প্রধান উপদেষ্টা ২ দফায় সর্বদলীয় বৈঠক সম্পন্ন করেছেন। এক দফা বামপন্থী নেতাদের সঙ্গে কথা বলেছেন, আরেকবার তিনি মোটামুটি ইসলামিস্ট নেতাদের সঙ্গে কথা বলেছেন। গত ৩-৪ দিন থেকে এক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন শোনা গেল, তারপরে কালকে স্পষ্টত ঘোষণা এলো যে তিনি আপাতত পদত্যাগ করছেন না, তারপরে নানান দলের সঙ্গে সরকার আলোচনা করছে। বাংলাদেশ প্রকৃতপক্ষে একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় গতকাল থেকে প্রধান উপদেষ্টা যে আলোচনাগুলি করছেন এবং আজকেও যে পরিমাণ ডেভেলপমেন্ট হলো, এর থেকে ওই অস্থিরতা থেকে কি স্বস্তি মিলবে? ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো গত পক্ষকাল যাবতই যদি আমরা বৃহস্পতিবার থেকে একটা কাট অফ ডেট ধরি, সেখান থেকে অস্থিরতাটা একটা চরম পর্যায়ে গিয়ে আবার গতকাল থেকে এটা আরেকটু মোটামুটি একটা স্বস্তির জায়গার কাছাকাছি, আমি বলবো পুরোপুরি স্বস্তির জায়গা না হলেও কিছুটা কাছাকাছি আমরা গিয়েছিলাম। এবং আজকেও সেই ধারাবাহিকতাটা আমি বলবো অব্যাহত আছে, যদিও নতুন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে এখন আবার খুব আলোচনা হচ্ছে বিভিন্নভাবে। বিশেষত আপনি যে বিষয়টি বলেছেন প্রধান উপদেষ্টার সাথে আজকের এই বৈঠকটি কিন্তু সেই বৃহস্পতিবার যে সংকটটি তৈরি হয়েছিল তার প্রেক্ষাপটেই কিন্তু আজকের এই বৈঠকটি হয়েছে। অন্তত 20টি দলের সাথে তিনি আজকে 2 ভাগে 20টি দলের সাথে আলোচনা করেছেন। এর আগে আমরা জানি গতকাল যে প্রধান যে দলগুলো মূলত বিএনপির সাথে এবং জামাত ইসলামীর সাথে, একই সঙ্গে এনসিপির সাথে নবগঠিত, তাদের সাথে আলোচনা করেছেন। তো এই আলোচনা গতকালের আলোচনার পরেই আমরা ব্রিফিংগুলো থেকে আমরা যেটা পরিষ্কার আভাস পেয়েছি সেটা হচ্ছে যে গতকাল দিনের বেলা একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে একনেক বৈঠকের পরে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে আপাতত প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তাকে আমরা আমাদের সাথে রাখার চেষ্টা করেছি এবং সেই ক্ষেত্রে আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছি। এটাই তার কথা ছিল তার এটা। তো তার প্রেক্ষিতেই কিন্তু সবার মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে, কারণ এটা অনস্বীকার্য এবং এটা বিশ্বাস করতে হবে যে ডক্টর ইউনূস তার এই মুহূর্তে তার বিকল্প যেভাবেই বলি না কেন তার বিকল্প নেই। বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যেভাবে তিনি গত বছর 5 আগস্ট থেকে তিনি বাংলাদেশের সবার অনুরোধ দিয়ে এসছেন, তিনি কিন্তু এখানে তদবির করে বা কোনোভাবে এটার জন্য ওনার আকাঙ্ক্ষা ছিল, বিষয়টা এরকম না। তাকে সবাই আমাদের প্রয়োজনেই দেশের একটা ক্রান্তিকালে একজন গার্ডিয়ান হিসেবে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেই সময়ে বা এখনো পর্যন্ত আমার মনে হয় না যে প্যারালালি তার মতো আরেকজন বিকল্প রিপ্লেস করার মতো কেউ সামনে আনতে পেরেছেন, আমার দৃষ্টিতে অন্তত পড়ে নাই। যদিও আমরা নানান ধরনের গুঞ্জন শুনি যে বিকল্প ভেবে রাখা হয়েছিল, মুখের সাথে কথাবার্তা হয়েছিল, এই জাতীয় নাম আমরা জানি, কিন্তু তাদের কেউই ডক্টর ইউনূসকে রিপ্লেস করার মতো ব্যক্তিত্ব না যাদের নাম এর মধ্যে আমরা শুনেছি, যদিও সেটা এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো তাহলে কি দাঁড়ালো? আমরা যে এই পরিবর্তনের পরে একটি নতুন বাংলাদেশে নতুন আকাঙ্ক্ষার জায়গা, এতগুলো মানুষের জীবন, প্রায় 2000 মানুষের জীবন, প্রায় হাজার 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 মানুষের, কারো মতে প্রায় 30,000 মানুষ কম বেশি মানে নানানভাবে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চোখ হারিয়েছেন 400-র মতো মানুষ, পঙ্গুত্ব বরণ করেছেন শত শত মানুষ। এত মূল্য দেওয়ার পরে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, এগুলো বাস্তবায়নের জন্যই তো আমরা তাকে এখানে বসিয়েছি। কিন্তু আমরা কি এখন এরকম বলছি কি না যে আমাদের ওইসবের আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, শুধু একটা যেনতেনভাবে একটা নির্বাচন করে দিয়ে উনি চলে যাক? এটা যারা যেভাবে বলছেন, এটা কি আসলে শেষ পর্যন্ত এই বিষয়টা বাংলাদেশের সাধারণ মানুষ কি তেমনটা ভাবছে কিনা, এটা তাদের ভাবা উচিত।
তো এই কথাটা বললে আবার কেউ কেউ মনে করেন যে এটা বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে বলা হচ্ছে। বিষয়টা তা না। আমরা কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু নির্বাচিত সরকার। এটা কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ বর্তমানে যারা আছেন তাদের তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, তাদের সেই জায়গায় তারা কেউই এই জগতের লোকও না। রাষ্ট্র পরিচালনার কথা তারা এই দায়িত্ব পাওয়ার পর কেউ হয়তো ভাবেনও নাই কোনোদিন। এটাই ওই সময়টাতে। এখন আমাদের অনেকের মধ্যে প্রবণতা দেখি যে এই সেট চলে গেলে আরেক সেট রেডি আছে, লোকের অভাব আছে নাকি, এই ধরনের কথা বলেন। কিন্তু ওই সময়টার কথা যদি স্মরণ করি, আমরা যখন এই সরকারটা গঠিত হচ্ছে 5 আগস্টের পরে, তখন আমি এই পুরো প্রক্রিয়াটার খোঁজ খবর রাখার সাংবাদিক হিসাবে কৌতূহল তো আছেই, এগুলোর সাথে খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখার চেষ্টা হয়েছে। তখন কিন্তু কেউ মানে অনেক হেভিওয়েট আছে তাদেরকে অফার করা হয়েছিল, তারা কেউ কিন্তু তখন রাজিও হন নাই। কারণ তারা তখন সাহস পান নাই। তারা তখনও বুঝতে পারছিলেন না যে একটা প্রতি বিপ্লবের মাধ্যমে আবার না শেখ হাসিনা ফিরে আসে, তখন কি পরিণতি হবে, কি পরিণাম হবে, এই বিষয়গুলো ভেবে কিন্তু তখন এখন অনেক বীর আমরা দেখছি। আমাদের গণমাধ্যমেরও 2-4 জন আছেন এর মধ্যে, গণমাধ্যমের অনেক হেভিওয়েট সম্পাদক পর্যায়ের আছেন, যাদেরকে কিন্তু ডাকা হয়েছিল তখন, কিন্তু তারা বলেছেন বাবা এইসব ঝামেলার মধ্যে আমরা যাব না। কেন যাবেন না মানে এই জন্য, কারণ তখনও পর্যন্ত তারা এটুকু বুঝতে পারেন নাই যে এই সরকারটা টিকবে কিনা। তো সে ধরনের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু ঝুঁকি নিয়েছেন বর্তমানে যে পরিষদটা আছে। এর মধ্যে দুর্বলতা আছে, অনভিজ্ঞতার জায়গা আছে, রাষ্ট্র পরিচালনায় তাদের যে দক্ষতার জায়গাগুলো নিয়ে প্রশ্ন আমরা করতেই পারি। যে কোনো দায়িত্বের, আমি আছি এখানে, আপনি আছেন এখানে, আমাদের কি সবকিছু আমরা পারফেক্টলি করতে পারছি? প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতার জায়গা থাকবে, কিছু ঘাটতির জায়গা থাকবে, কিছু ভুল ভ্রান্তি হবে। এগুলো নিয়েই তো আমাদের মানুষ। তা না হলে তো, যদি কিছু এসব ল্যাকিংস যদি না থাকে, তাহলে তিনি অতি মানব হতে পারেন, ফেরেশতা হতে পারেন। কিন্তু মানুষ হিসেবে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু এইসব সমস্যা থাকবে। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকারও 9.5 মাস থেকে 10 মাসে যাচ্ছে। এই সরকারেরও নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে। কিছু কোন বিষয়টাকে, কোন ইস্যুটাকে কিভাবে হ্যান্ডেল করছেন, এই জায়গাটাতেও তাদের ভুল হতে পারে। হয়েছে এটা না, কিন্তু আমি মনে করি যে হতেই পারে। তো সেই জায়গাগুলো আমাদের দায়িত্ব কি, আমরা যারা রাজনৈতিক শক্তিগুলো আছে, সামাজিক শক্তিগুলো আছে, যারা আমরা তাদেরকে টেনে এনে বসিয়েছি, ছাত্র শক্তি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, তো এদের দায়িত্ব হচ্ছে যে এই ভুলভ্রান্তিগুলো আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে সঠিক পথে রাখা। তা না করে আমরা যদি তাদেরকে মাঝে মধ্যে পরিহার করি, মাঝে মধ্যে তাদেরকে উত্ত্যক্ত করি, তাদেরকে কিভাবে চাপ দিয়ে তাদের কাছ থেকে একটা জিনিস আদায় করে নেব, নিজের স্বার্থ আদায় করে নেব, এই জাতীয় প্রবণতা যদি থাকে, সেটা যারাই করুন না কেন, এটা আমি মনে করি যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে, এবং এই জুলাইয়ের যে আমাদের রক্তদান, জীবনদান যে স্পিরিট, তার কিন্তু পরিপন্থী এটা কাজ। আমরা সেই জায়গাটা যদি মাথায় না রাখি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে সেই জায়গায়। যে আমি যদি আসল জায়গায় আসি, যে বৃহস্পতিবারের যে উনার যে ক্ষোভ, হতাশা, অসন্তুষ্টি, এটা আমরা সবাই জানি কি কারণে হয়েছে। তার আগে সপ্তাহ জুড়ে বাড়াবাড়ি রকমের নানান ধরনের আমরা যে রাস্তাঘাটে যে অবস্থাগুলো দেখেছি, এই বিষয়গুলোকে আমাদের আরো মানে গার্ডের ওয়েতে হ্যান্ডেল করা যেত। এই ইস্যুগুলো, যে ইস্যুগুলো নিয়ে তখন পুরো দেশটাকে, মানুষকে ভোগান্তির জায়গায় গেছে, এখানে কোনো পক্ষই দায় এড়াইতে পারবে না। প্রত্যেক পক্ষেরই কিছু কম বেশি দায়িত্ব আছে যে ওই পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে। এখন আমরা যদি দেখি, গতকালের পর থেকে একটা স্বস্তির জায়গাটাতে আশাবাদী আমরা আবার নতুন করে হয়ে উঠেছি। কিন্তু খেলোয়াড়রা তো বসে নাই। যারা ধরেন প্রত্যেক দিয়ে বৃহস্পতিবারের পরিস্থিতিটা তৈরি পেছনে যারা কলকাঠি নেড়েছেন, যারা ইশরাকদেরকে রাস্তায় ধরে রাখার জন্য পিছন থেকে ইন্ধন জুগিয়েছেন, একটা পরিস্থিতি তৈরি করে ডক্টর ইউনূস যাতে ক্ষোভে চলে যান, এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন। তারা তো বসে নাই। তাদের একটা প্ল্যান হয়তো কোনো রকমে ফেল করেছে বা বিচ্যুত হয়েছে। তো সেটা তারা যে বসে থাকবেন বিষয় তো তা না। তো যে
কারণে আমাদেরকে সবসময় আমাদের মূল জায়গাটা, মূল লক্ষ্যের জায়গাটা, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই, নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী সরকার চাই, তাই তো? কিন্তু সেই নির্বাচনটা করার জন্য তো কিছু কাজ আছে। নির্বাচন আমরা কি ধরেন শেখ হাসিনা যে পরিবেশে, যে পরিস্থিতিতে, যে সেট নিয়ে নির্বাচনগুলো, ভুয়া নির্বাচনগুলো করে গেছে, তার কোনো পরিবর্তনের মধ্যে হয়েছে না? আইনগত হয়েছে না, আমাদের অন্যান্য অবকাঠামোগত হয়েছে না, আমাদের প্রাতিষ্ঠানিক জায়গা থেকে কোনো চেঞ্জ হয়েছে। তো এইসব জায়গাগুলোতে অপরিহার্য কিছু কাজ আছে যেগুলো না করলে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটাই তো করা সম্ভব না। তো সেই জায়গাগুলোর জন্যই আমাদেরকে সময় নিয়ে বিতর্ক হচ্ছে। আমি যদি আপনার অন্য কোনো ইস্যুতে যেতে চান, আমি সেই বিষয়ে পরে কথা বলবো। আসলে ইস্যু আরো কিছু আছে, সময় নিয়ে বিতর্ক হচ্ছে। কাঙ্ক্ষিত সংস্কার না করে যদি আমরা আবার ইলেকশনের দিকে আগাই, তাহলে সম্ভবত যে পরিস্থিতি আমরা গত 15 বছর দেখে এসেছি, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটারও না, পুনরাবৃত্তি না, আমি আপনার সাথে ডিফার করি। তার চেয়ে ভয়াবহ হবে। আগে শেখ হাসিনা তো তার একক কন্ট্রোল ছিল, একক কন্ট্রোল থাকার কারণে একটা ভুয়া নির্বাচন, একটা দামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, এগুলা পার করে যেভাবে হোক তার মতো করে পার করে নিয়ে দেশটাকে সে মেরে কেটে গুম করে খুন করে দেশটাকে কিন্তু একটা স্টিয়ারিংটা ধরে রাখতে পেরেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা যদি একটা ভালো নির্বাচন করতে না পারি, তাহলে তার পরিণাম হবে অনেক অনেক ভয়াবহ। এবং আমি দেখছি আগামী নির্বাচন যদি আমরা সবাই এই বিভাজন যদি থাকে, যদি সবার মধ্যে যদি ঐক্যের জায়গাটা, ন্যূনতম সংস্কারের জায়গাটা, প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোতে যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচনে যায়, সেই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সহিংস নির্বাচন। এবং সেই নির্বাচন আমাদের বাংলাদেশকে মানে ভয়ানক একটা হুমকির মুখে ঠেলে দিবে। এই জায়গাগুলোতে এটা যে বোঝেন না রাজনীতিকরা, আমি তা মনে করি না। কিন্তু এই বোঝার জায়গাটাতে হয়তো ভিন্নতা থাকতে পারে। আমার বিশ্বাস যে তারা অনুধাবন করবেন যে বর্তমান যে অবস্থা আছে, এই অবস্থায় হুটহাট করে নির্বাচনের জায়গা যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের নাই। আসলে বিষয়টাকে রাজনীতিবিদরা কিভাবে দেখছে, এটা আমাদেরকে দ্বিধায় ফেলে দেয়। মনে হয় কোথাও একটা ধোঁয়াশা কিছু হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না ওনাদের পয়েন্টটা কি। আজকেও বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভোটের কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই বলেছেন। এবং আরো কিছু বক্তব্য আছে ওনার, যেটা একটু গতকালকের পরিস্থিতির পর আজকে আমার একটু অন্যরকম লেগেছে। আমি একটু পড়ে যদি শোনাই আপনাকে। তিনি আজকেই সন্ধ্যায় বলেছেন যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। এটা আসলে ঠিক কালকের ঘটনার পর মান অভিমান, রাগ বিরাগ কি প্রসঙ্গে উনি বলছেন, এটা তো ব্যাখ্যা করার কোনো কারণ নাই। তার চেয়েও বড় কথা, তার যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় আজকে বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টাও টিকতে পারবেন না। আরো বলেছেন তিনি, আপনার তো সংস্কার করারই কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরী হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তার নেই। গয়েশ্বর রায় একজন বয়স্ক অভিজ্ঞ রাজনীতিবিদ, বহুদিন ধরে রাজনীতি তিনি করছেন। এটা আসলে কোন ভাষায় কথা বলা? দেখেন, আমি তারেক রহমান যে বক্তব্য রেখেছেন, ওই বক্তব্যটার সাথে আমি খুব বেশি আমি মনে করি না এটা খুব বেশি মানে ডিফার করার জায়গা আছে। কারণ একটি রাজনৈতিক একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান, যার মানে ক্ষমতার একেবারে বারান্দায় আছেন, যিনি শুধুমাত্র ক্ষমতার ঘরে প্রবেশ করবেন, ঢুকবেন, তো তার একটা সময়ের ব্যাপার। তো তিনি তো নির্বাচন চাইবেন, এটা খুবই স্বাভাবিক। তার দল 17 বছর ধরে ক্ষমতার বাইরে আছে, তাদের অতীতের অভিজ্ঞতা খুবই মানে বেদনাদায়ক। কারণ বিভিন্ন সময় ক্ষমতার হাতছানি পরও তাদের নানান ধরনের পরিস্থিতির কারণে তারা ক্ষমতা থেকে অনেক দূরে চলে গেছে। এখন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আগেও চেয়েছেন, এখনো চাচ্ছেন, আমি এটার মধ্যে দোষের কিছু দেখি না। কিন্তু মূল জায়গাটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর ফেব্রুয়ারিতে নির্বাচন, এই 2 মাসের জন্য আমার মনে হয় না যে শেষ পর্যন্ত বিএনপি, আমি যতটা জানি বিএনপির ভিতরকার খবর যেটা জেনেছি, গত বৃহস্পতিবার ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে এমন কথাও এসছে যে ঠিক আছে, আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। এরকম তো আমি মানে
মোটামুটি আমার সোর্সের ভিত্তিতে বলছি, এটা যদি বিএনপি প্রতিবাদ করে তাহলে আমি সেই প্রতিবাদ মেনে নেব, কিন্তু আমি জানি যে সরকারের সাথে অনানুষ্ঠানিক আলাপ আলোচনায় বিএনপি থেকে এ ধরনের কথা এসছে। ঠিক আছে, আপনারা ফেব্রুয়ারিতে করবেন, ফেব্রুয়ারির রোডম্যাপটাই দিয়ে দেন। তো এটা এক ধরনের তাদের একটু ফ্লেক্সিবল যে নাই তা না, কিন্তু ডিসেম্বরটা এটা সরকারের উপর চাপ রেখে নির্বাচনটা যাতে অনিশ্চয়তা না পড়ে এই কৌশল, এটা বলতেই পারেন। কিন্তু পরের কথা, যে কথাটি আপনি বললেন যে যে কোনো সরকারি জনগণের কাছে দায়বদ্ধ, সমালোচনা করার অধিকার, এটাও আমি মানতে পারি, এটা খুবই স্বাভাবিক। তবে এটা যাতে তারা ক্ষমতায় গেলেও মাথায় রাখেন, এই বিষয়টা আমি অনুরোধ করব যে যখন তারা আগামীতে দায়িত্ব গ্রহণ করবেন, এই নীতি বাক্যগুলো, নীতি কথাগুলো নিশ্চয়ই তারেক রহমান স্মরণ রাখবেন এবং বিএনপির অন্য নেতৃত্ব নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করবো। অবশ্যই প্রত্যেকটা নাগরিকের সরকারের সমালোচনা করার, আমরা যখন দেখি যে সমালোচনা করতে গিয়ে অনেককে অনেক মূল্য দিতে হয়েছে অতীতে, এবং ক্ষমতার বাইরেও দলের মধ্যে ভিন্ন মত পোষণ করেও যখন মূল্য দিতে হয়, তখন কিন্তু এই কথাগুলো আমাদের কাছে একটু প্রশ্ন জাগে যে যে কথাগুলো বলেন সেটা নিজেরা প্র্যাকটিস করেন কিনা, চর্চা করেন কিনা, এই বিষয়গুলো তো আছে। কিন্তু আমি তারেক রহমানের পুরো বক্তব্যটার মধ্যে ওই অংশটা ছাড়া, হ্যাঁ, মান অভিমানের কথা যেটা বলেছেন, এটা নিশ্চয়ই যদি ওই প্রেক্ষাপটে ইউনূস সাহেবের যে ডক্টর ইউনূসের পদত্যাগের চিন্তাকে যদি লক্ষ্য করে বলেন, তবে আমি তার ভাষাটা, আমি যতটুকু পড়েছি, ভাষার মধ্যে কোনো রকম উগ্রতা ছিল না এবং অ্যাটাকিং ভাষা ব্যবহার করেন নাই তারেক রহমান। তার বাক্যগুলো যদি আগামাথা পুরোটা পড়া হয়, তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে, পরিশীলিতভাবে বলার চেষ্টা করেছেন। আবার বার্তাটাও দেওয়ার চেষ্টা করেছেন যে ডিসেম্বরের ব্যাপারে তাদের যে অনড় অবস্থান আছে, এই বার্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আবার এই সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন চান, সেটাও কিন্তু তিনি বলেছেন যে ভিন্ন কোনো চিন্তা তারা যে করছেন না, সেই কথাটি জানেন। কিন্তু আপত্তির জায়গাটা হলো গয়েশ্বর চন্দ্র রায়। আসলে আমি যেই কথাটি আগেই বলছিলাম যে এখানে পর্দার আড়ালে থেকে বিভিন্ন খেলোয়াড় কিন্তু খেলছে, যে এই দূরত্বগুলো, এই জুলাই অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে, এদের মধ্যে নানান ধরনের সংকট তৈরি করা, দূরত্ব তৈরি করা, ভুল বুঝাবুঝি তৈরি করে অন্য লক্ষ্য অর্জন করা। সীমানার বাইরের অনেক খেলোয়াড় আছে, সীমানার ভিতরের অনেক খেলোয়াড় আছে, আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নানান দিকের নানান খেলোয়াড় আছে। এই খেলোয়াড়রা কিন্তু এই বিষয়গুলো আমরা যদি গত 10-15 দিনে বিএনপির কয়েক নেতার বক্তব্য নিয়ে, এমনি আমার দুদু ভাই, আমি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একজন কাছাকাছি বন্ধুর মতো মানুষ, আমি কিন্তু বেশি অনেক টক শোতে আমরা একসাথে দেখা সাক্ষাৎ হয়, পারস্পরিক হৃদ্যতার জায়গাটাও কিন্তু আমাদের খুবই সুদৃঢ়। কিন্তু এই দুদু ভাইয়ের বক্তব্য শুনে আমি হতাশ হয়েছি যে এই বাসায় ছেলেপেলেদের ব্যাপারে। আজকেও দেখলাম উনি একটি বক্তব্য, ওই যে নাহিদ না কি একটা, তো এইটা এইভাবে তো বলতে পারেন না, নাহিদ না কি এইভাবে বলা মানে কি? এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে যায়, যে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে অপমান করা। এটা ঠিক না দুদু ভাই। এগুলো আপনাদেরকে, আপনাদের স্নেহ দিয়ে, তারা ছেলে, তাদের বয়স আপনাদের অর্ধেকের কম, আপনারা স্নেহ দিয়ে কাছে টানবেন। আমি দেখলাম যে কালকে, এটা একটা আসার বিষয়, কালকে যে বিএনপির সাথে বৈঠকের পরে এনসিপির বৈঠক ছিল, সেখানে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সেখানে সালাউদ্দিন আহমেদের সাথে ছাত্র নেতারা কিন্তু দীর্ঘক্ষণ কথা বলছেন। আমরা তো এটাই চাই, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এর মধ্যেও কিন্তু সৌজন্যতাবোধের জায়গাটা কখনোই আমাদের, হ্যাঁ, পার্সোনাল সম্পর্ক, সৌজন্য, রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা, সৌজন্যতাবোধের জায়গাটা, এগুলা কখনোই হারিয়ে যাবে, এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কিন্তু প্রত্যাশা করি না। গয়েশ্বরদার এই বক্তব্যটি খুবই আপত্তিকর। আমি ব্যক্তিগতভাবে আমি খুবই অপছন্দ করছি যে তিনি যে কথাটি বলছেন যে এটা করলে এই হবে, তো সেটা তো আমরা দেখেছি আপনাদেরকে। আপনি তো ডিবি অফিসে গিয়ে, আপনাকে দেখেছি হারুনের সাথে সেখানে গিয়ে কি ফুরফুরে মেজাজে সেখানে খাওয়া দাওয়া করছেন। এগুলো বললেই এখন আপনাদের কষ্ট হবে, বলবেন যে এই যে বিএনপির বিরুদ্ধে, না হলে জামাতের ট্যাগ দিবেন, না হলে অন্য কারো ট্যাগ দিবেন, পাকিস্তানের ট্যাগ দিবেন। কিন্তু বিষয়টা তো তা না। বিষয়টা হলো ন্যায্য কথাটা শোনারও আপনাদের মন মানসিকতাটা থাকতে হবে। আপনি তো ইয়েতে নয়া বাজারে নেমেছিলেন, তারপরে পিটিয়ে শুয়ে সেখান থেকে এনে তারপরে আবার আতিথেয়তা, কি দারুণ আতিথেয়তা আপনাকে ডিবি অফিসে দিয়েছে, আমরা দেখেছি। সেটা নিয়ে মুখরোচক অনেক কথা আমাদের কাছে, অনেক আলোচনা আছে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তার মনে কষ্টও পেয়েছেন তিনি। তো এই বিষয়গুলো, এই বাস্তবতার মধ্যেই তো আমরা আছি। এইভাবে কথা বলা উচিত নয়। এগুলোতে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে গন্তব্যে যাওয়ার পথে, পথটাকে এইসব বক্তব্য কিন্তু কণ্টকাকীর্ণ
করে দেয়। হ্যাঁ। এই কণ্ঠকাঠিন্য পথ এটা আপনাদের তো অন্যদের তো হারানোর কিছু নাই। তারা তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা অন্য কারোই বিএনপি ছাড়া অন্য কারোই ক্ষমতায় যাওয়ার ওইভাবে অতটা নাই। প্রবল না। প্রবল। তো আপনারা যেখানে নিশ্চিতভাবে ক্ষমতায় যাচ্ছেন, আপনারা কেন এত অস্থির হয়ে যাচ্ছেন? আপনাদেরকে তো মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাদের পথটা যাতে আপনারা গন্তব্যে পৌঁছতে পারেন, আপনাদেরকে অনেক বেশি অন্যদের চাইতে অন্যরা উস্কানি দিবে, অন্যরা আপনাদের মাথা গরম করে দিবে, অনেক কৌশল গ্রহণ করবে, কিন্তু আপনাদেরকে মাথাটা ঠান্ডা রেখে ক্ষমতার পথটাতে আপনাদেরকে ধীরে স্থিরভাবে এগিয়ে যেতে হবে। ডিসেম্বর না সেটা জানুয়ারি না ফেব্রুয়ারি, বড় জোর আমার ধারণা এটা মার্চ এপ্রিল পর্যন্ত যেতে পারে। এতে এমন কিছু হয়ে যাবে না, কিন্তু যদি কোনো রকম সংস্কার ছাড়া কোনো নির্বাচন যেন তেন নির্বাচনে যায়, এটা ভয়ানক একটা ডিজাস্টার হবে। এটা আমি পার্সোনালি আমার এটা বিশ্লেষণ, যে অবশ্যই আমাদেরকে এমন একটি নির্বাচন করতে হবে যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্কার আছে, যেগুলোর ব্যাপারে ঐকমত্য কমিশন প্রত্যেকদিন চেষ্টা করছে। তাদেরকে সেভাবে দোষ দিচ্ছেন যে 9 মাস চলে গেছে, কি করেছে? এই 9 মাসের মধ্যে তো সংস্কার কমিশন গঠন করার পরে তারা তো রাজনীতিবিদদের নিয়েই কাজ করছে। তো রাজনীতিবিদরা কতটা এগিয়ে দিচ্ছেন তার কারণেই তো সময়টা ক্ষেপণ হচ্ছে। সহযোগিতা তো দ্বিপাক্ষিক হতে হবে। দ্বিপাক্ষিক হতে হবে। তারা তো একতরফাভাবে করতে গেলে তখন বলবেন যে আমাদের কিছু জিজ্ঞেস করে নাই, বলে নাই, করে ফেলছে। তো তারা তো তাদেরকে আপনাদের মতামত নিয়ে করতেছে, যে আপনারা একবারে মতামত দিতে পারছেন না। সিরিজ বৈঠক করলেন 3 বার করে, তারপরে যখন মতামত লিখিত চাইলো তখন সময় নিলেন, সময় মতো দিতে পারলেন না। সব দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো তাহলে রাজনীতির কোনো দায় নাই, শুধু যারা আছে তাদেরকে একতরফা বলে দিলেন 9 মাস হইলেও কিছুই করতে পারে নাই। এই বিষয়গুলো আমরা ভুলে যাই। সমস্যাটা হচ্ছে যে 9 মাসের মধ্যে 3-4 মাস তো পরিস্থিতি প্রতি বিপ্লব সামাল দিতেই এই সরকারের চলে গেছে, আমরা দেখেছি। এইটা ভুলে গেলে তো চলবে না। দেশটাকে যে টিকে গেছে, প্রতিবেশী দেশের কত নকশা ছিল এই দেশকে ঘিরে ফেসিবাদকে ফেরানোর জন্য, সেই নকশাগুলো তো সেই ষড়যন্ত্রের জালগুলো ছিন্ন করা গেছে। এটা কিন্তু কম অর্জন না, এত ছোট করে দেখলে তো হবে না। না, এবং সেটা যে একেবারে থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু এখন না, থেমে তো যায় না, এটা চলতেই থাকবে। নতুন নতুন প্ল্যান হবে, প্ল্যান এতে কাজ করে নাই, বি যাবে, বিতে হয় নাই, সিতে যাচ্ছে, এগুলো তো চলতেই থাকবে, চলমান প্রক্রিয়া। আমরা আসলে শেষ আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে থেকে জুলাইয়ের যে মামলাগুলো সেগুলো শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়েছে, এবং মামলার আমাদের চিফ প্রসিকিউটর যখন ব্রিফিং করেন তাজুল ইসলাম, তিনি একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন যে হাসিনার 5ই আগস্ট যখন একদম শেষ মুহূর্তে 5ই আগস্ট সকালে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার পা ধরে নাকি বলেছিলেন যে রিজাইন করো। তো এরকম অনেকগুলো ঘটনার কথা আমরা জানি, সেটা অন্য বিষয়। সার্বিকভাবে জুলাইয়ের গণহত্যার যে বিচার শুরু হলো, এটা আমাদের ক্ষেত্রে খুবই ইতিবাচক। আপনার কি মনে হয় এই সরকার এটা কতদূর আগাতে পারবে? আমরা কি রায় আশা করতে পারি? এখন আমরা তো আসলে এই বিচারের দিকে মনোযোগই দিতে পারছি না। আমরা তো রাস্তায় আমাদের প্রত্যেকদিন দাবির যে বহর, রাস্তায় আমাদের প্রত্যেক একটা গোষ্ঠীর, এগুলা কোনোটাই কিন্তু জাতীয় দাবি না। আজকে আমরা সচিবালয়ে অস্থিরতা দেখলাম, এগুলা কি এমনি এমনি হচ্ছে? এগুলোর পর্দার আড়ালে এগুলোর জন্য হ্যাঁ, দাবির মধ্যে ন্যায্যতা থাকতে পারে, যুক্তি থাকতে পারে, সেটা একটু অপেক্ষা করেন, একটি নির্বাচিত সরকার আসুক, তারা চিন্তা ভাবনা করে আপনাদের এই দাবিগুলো পূরণ করবে। আর সরকারকেও সব ফ্রন্ট একসাথে যাতে না করলেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে একই সঙ্গে সব ফ্রন্ট খুলে, এই যে আইকন নিয়ে একটা সংস্কার করতে গিয়ে সেখানে এক ধরনের রচল অবস্থা আছে, এটা যদিও IMF এর চাপে করা হয়েছে, এগুলো নিয়েও মানে অন্যভাবে করা যেত কি না আমি জানি না, কিন্তু এই এতগুলো ফ্রন্ট একসাথে খুলতে গেলে তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন, কিভাবে নির্বাচন করবেন, কিভাবে বিচার করবেন, এই বিষয়গুলো তো প্রশ্নটা আসে। যে আমি বিশ্বাস করি যে তারা চেষ্টা করছেন যে কিছু না কিছু সংস্কার যদি এখন করে না যান, এগুলা হয়তো রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব হবে না। এই জাতীয় সংস্কারগুলোর ব্যাপারে চেষ্টা করছেন। আপনি দেখেন সচিবালয়ে তাদের শুধু কি, তাদের শৃঙ্খলার ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে আইনের মধ্যে। এখন শৃঙ্খলা মানবো না আমি। এখন আমরা তো 15-16 বছর 17 বছর আমরা ফ্রি স্টাইলের দুর্নীতির পার্ট হয়েছি, আমরা অনিয়মের পার্ট হয়েছি, লুটপাটের পার্ট হয়েছি। এর মধ্যে আমাদেরকে শৃঙ্খলা আসতে তো আমাদের একটু কষ্টই লাগবে। তো এই কষ্টটা মানা তো আমাদের কষ্ট, মানে একটু ঝামেলাই। তো কিন্তু সেখানে যদি ন্যায্যতা থাকে তাদের দাবির মধ্যে, আমি জানি না সেই দাবির মধ্যে মূলত আমি দেখেছি যে শৃঙ্খলার ক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গ করলে যে নোটিশ ছাড়াই
মানে তার শৌকত ছাড়াই বোধহয় চাকরি যাবে এরকম একটা বিধান যুক্ত করা হয়েছে বলে জেনেছি। তো এটাকে যদি পুনর্বিবেচনা করা করে কিন্তু এই সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্রে কোনো রকম অস্থিরতা, এ ধরনের অচল অবস্থা এবং সেটা আজকে উত্তাল ছিল একরকম বলা যায় সচিবালয়ের পেছনে। সংখ্যায় তারা যাই হোক না কেন, কিন্তু এর প্রশাসনের প্রাণকেন্দ্র বুঝতে হবে। তো এই বিষয়গুলো এটার কতটুকু যৌক্তিকতা আছে, এটা বসে এগুলা সমাধান করা, এবং এটা হয়তো সমাধান একবার হবে কিন্তু ততক্ষণে অনেক সময় গড়িয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। আমরা শুরুতেই যেন এগুলা যে কোনো দাবি, যে কোনো এটা, কিন্তু একটা জায়গায় আমি মনে করি অনেক আগেই ডক্টর ইউনূসের সরকারের ঘোষণা করা উচিত ছিল যে যতগুলো দাবি আছে যেটি আমাদের সময় উদ্ভব হয় নাই সেগুলো আমরা দেখব না, এটা নির্বাচিত সরকার দেখবে। আমাদের সময় যদি কোনো সমস্যার উদ্ভব হয় সেই সমস্যাটা আমরা দেখব, এই জিনিসটা আমি মনে করি শুরুতেই পরিষ্কার করে বলে দেওয়া উচিত ছিল। তাহলে এই হাজারটা আন্দোলন এইভাবে অচল অবস্থা তৈরি করার সুযোগ হতে বলে স্বাধীনতার পর থেকে যা কিছু সংকট সব নিয়ে এসে এখন এই সরকারের উপর আমরা পেয়েছি যে একটা দুর্বল, মনে করি যে আমরা একটা দুর্বল সরকার, এটার রাজনৈতিক কোনো বেজ নাই, সুতরাং এদেরকে গলা চিপে ধরে এদের কাছ থেকে আদায় করে দেয়। হ্যাঁ, না কি করবে, আপনি রাষ্ট্রটা চালাইতে হবে। আমাদের মতো দেশে বাস্তবতা তো আমরাও কখনো কখনো পক্ষ হয়ে যাচ্ছি না এই দাবির পক্ষে, সেটা আমরাও তো সরকারের পক্ষে কি আমরা দাঁড়াচ্ছি যে না এটা সরকার মানবে না, তোমরা যাই, সেটা কি করছি, তো তাদের তো বাধ্য হয়ে অনেক সময় এটা করতে হচ্ছে। মানুষের মধ্যে আরেকটা ভয়ও আছে যে এরপর রাজনৈতিক সরকার আসলে তাদের দাবি দেওয়া কোনো কিছু মানা হবে, সেই কারণেই এখন এই সরকারের কাছ থেকে এটা আদায় করে নিয়ে যায়। আব্দুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খুব ক্রুশিয়াল একটা সময় আমি আপনাকে টেনে নিয়ে এসে বসিয়েছি এবং এতক্ষণ আটকে রাখলাম। ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক, আমাদের আজকের ডেইজ ইভেন্টের আয়োজন এই পর্যন্তই। অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই এর মধ্যে আপনাদেরও তথ্য পাবেন বা জানতে পেরেছেন বা ব্যাখ্যাটা আপনাদের পক্ষে গিয়েছে বা বুঝতে পেরেছেন যে ব্যাখ্যাটা আসলে কি, সেক্ষেত্রে আপনারাও হয়তো উপকৃত হয়েছেন। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি ডেইজ ইভেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।